রাজশাহীর যে মালিক আছেন দুরন্ত রাজশাহী, তার সাথে ফারুক আহমেদের একটা ভালো সম্পর্কের জন্যই কিন্তু সে দলটা পেয়েছেন। আমি কি বলবো, একটা দুর্গন্ধ একটা চারদিকে ছড়িয়ে গেছে, সেই জায়গায় ফাইনালের মতো একটা ম্যাচে এসে এই ধরনের বডি ল্যাঙ্গুয়েজ। ওদের প্লেয়ারদের পেমেন্ট নিয়ে কোনো ইস্যু হয়েছে? কখনো শুনিনি। ওদের আম্পায়ার গুলা দেখেন, মাইকেল গফের মতো আম্পায়ার, যিনি বর্তমানে পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট আম্পায়ার। টিম ডেভিড নেমে সন্ধ্যার সময় ম্যাচ নামতেছে, এটা কি পাড়ার ক্রিকেট লিগ ভাই? ন্যাশনাল টিমের একজন অধিনায়ক ফ্রাঞ্চাইজি লিগের টিম পাচ্ছেন না, এটার ক্রেডিটটা আপনি কি তামিম ইকবালকে কিছুটা দিতে চান? কারণ তামিম ইকবাল যেভাবে টিমটা পিক করেছে, পারভেজ হোসেন ইমনের মধ্যে কিছু একটা এক্স ফ্যাক্টর তারা দেখেছেন, যে এক্স ফ্যাক্টরটা যে কুইকলি কিছু রান তিনি বোর্ডে জমা করে দিতে পারবেন, যেটা পরবর্তী যে মিডল অর্ডারের ব্যাটাররা আসবেন তাদের কাজটা সহজ করে দেবে। আমার মনে হয় না মিরাজকে আমরা বেসিক্যালি টি-20 টিমের জন্য ক্যাপ্টেন হিসেবে নিতে পারি। মিরাজ টেস্টটা করছে, সো টেস্টেই মনোযোগ হওয়া উচিত। ফাইনালে মনে হলো যে কেন জানি ফিল্ডাররা গা ছেড়ে দিচ্ছে, কেন জানি বলগুলো হয়ে যাচ্ছে ওয়াইড, কেন জানি বলগুলো বাউন্স হচ্ছে, প্লেয়াররা শুয়ে পড়ছে। পাকিস্তানের মতো দেশ যারা আমাদের থেকে জিডিপি দুর্বল, তারা যদি এত সুন্দর একটা সিস্টেম করতে পারে, পেমেন্ট নিয়ে কোনো ইস্যু হচ্ছে না, এটা অনেক বড় হয়ে যাবে, বিকজ এবি ডিভিলিয়ার্স ইজ এবি ডিভিলিয়ার্স। রাইট। Hey guys, this is Sarwar Setu from JD Sports. JD Sports এর নিয়মিত আয়োজন দ্য ক্রিকেট শোর ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। অবশেষে পর্দা নেমেছে বিপিএল 2025-এর। এসব দেশ বদলাই পৃথিবী বদলাই, এই স্লোগানকে সামনে রেখে এবারে বিপিএল এর যাত্রা শুরু হয়েছিল। মাঝে অনেক চড়াই উতরাই এবং বিতর্ক পেরিয়ে ফাইনালি আমাদের বিপিএল এর যাত্রাটা শেষ হয়েছে। ফরচুন বরিশাল এবং চিটাগাং কিংসের মর্যাদা রুদ্ধশ্বাস এক ফাইনাল দিয়ে আমাদের বিপিএলটা আমরা শেষ করতে পেরেছি। এটাই সম্ভবত 2025 বিপিএল এর সবচেয়ে বড় প্রাপ্তি। কেমন ছিল 2025 বিপিএল এর যাত্রাটা, কি ছিল আমাদের এবারের প্রাপ্তি, কি ছিল অপ্রাপ্তি, সব কিছু নিয়ে আলোচনা করব। আর এসব বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকে আমার স্টুডিওতে উপস্থিত হয়েছেন এমন একজন মানুষ যিনি ক্রিকেটের সাথে অনেকদিন ধরেই সম্পৃক্ত, বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য ইসমাইল হোসেন। ইসমাইল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি খুবই ভালো আছি। অসাধারণ এক ফাইনাল দিয়ে এবারে বিপিএলটা আমরা শেষ করতে পেরেছি, ভালো না থাকার কোনো আসলে কারণ নেই। কেমন দেখলেন বিপিএল ফাইনালটা? শুরুতে যদি আপনার কাছে একটু ছোট্ট করে জানতে চাই। সো বিপিএল এর ফাইনালটা যেটা আমার মনে হয়েছিল যে পিচটা হয়তো স্পিন ট্র্যাক হবে, বাট আনফরচুনেটলি দে মেড এ ভেরি গুড পিচ। মানে পিচটা আমি দেখলাম যে পুরো গ্রিনিশ এবং ভেরি গুড উইকেট ফর ব্যাটিং। সো যে জিনিসটা হয়েছে যে ব্যাটিং উইকেটে ফাইনালটা হয়েছে, এটা আমার কাছে একটু কাইন্ড অফ সামথিং ফিশি লেগেছে। বিকজ আগের বিপিএল যদি আপনি দেখেন 2024-এর, যেখানে বরিশাল এবং কুমিল্লা খেলেছিল, ওখানে কিন্তু 150 রানও করতে পারেনি, খুব খারাপ স্কোর অবস্থা। 240-এর 50-এর মাঝামাঝি একটা স্কোর ছিল, একটা ভালো রান করতে পারেনি কুমিল্লা। সো আলটিমেটলি এরপরে ফাইনালটা আশা করিনি যে এত ভালো পিচ হবে। সো শুরুটা খুব ভালো ছিল ওভারঅল। চিটাগং এর ব্যাটিং তো অ্যাজ ইউজুয়াল খুব ভালো ছিল। মিস করেছি আলিসকে, যেহেতু হি ওয়াজ দ্য কি ট্রাম্প কার্ড। সো বোলিং এ চিটাগং এরকম আমার মনে হয় না, যেভাবে বরিশাল লাস্ট 5 ওভার টাইট বোলিং করেছে, চিটাগং এর ওই টাইটনেসটা আসলে পাইনি, এবং ফিল্ডিংয়েও কিছু ল্যাগিং আমি দেখেছি। সো বলতে গেলে ডিজার্ভিং টিম বলবো বরিশাল, বিকজ দে হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স, দে হ্যাভ দ্য টেম্পার, এবং দে নো হাউ টু হ্যান্ডেল দ্য টাফ সিচুয়েশন। সো ফর দিস রিজন আই থিঙ্ক কাপ শুড ডিজার্ভ ফর বরিশাল। বাট দেন এগেইন ব্যাড লাক ফর চিটাগং, বিকজ তারা যে পাম্পড আপ অবস্থায় ফাইনাল খেলেছে, সো এটা খুব কম দলেরই ভাগ্যে হয় যে 1 বলে 4 রান সেই ম্যাচ জিতে। সো আশা করেছিলাম চিটাগং কিছু একটা সারপ্রাইজ দেখাবে, বাট দেন এগেইন দিন শেষে ক্রিকেটেরই জয় হয়েছে, এটাই আমি বলবো। অফকোর্স। এবং আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে এক্সপিরিয়েন্স শোজ, যে বরিশালের যে একটা এক্সপিরিয়েন্স টিম, সেই নার্ভটা তারা ধরে রেখে ফাইনালে শেষ হাসিটা হেসেছে। এটার ক্রেডিটটা আপনি কি তামিম ইকবালকে কিছুটা দিতে চান? কারণ তামিম ইকবাল যেভাবে টিমটা পিক করেছে, আপনি জানেন যে তারা যখন টিমটা করেছিল, তারা এ প্লাস ক্যাটাগরির 6 জন ক্রিকেটারকে তারা রেখেছে। নাজমুল হোসেন শান্ত থেকে শুরু করে তাওহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তামিম ইকবাল নিজেও ছিলেন, রিশাদ হোসেনের কথা আমি আলাদা করে বলবো। এই 6টা ক্রিকেটারকে তারা পিক করেছিলেন অকশন থেকে। এই জিনিসটাকে তাদেরকে মানে অকশনের শুরুতেই, মানে বিপিএল এর শুরুতে কি এই জিনিসটা তাদেরকে আরো আগায় রাখছিল? জিনিসটা হচ্ছে বরিশালের যে ফ্র্যাঞ্চাইজি মালিকের কথা আমার বলতেই না, যে উনি একজন কি ফ্যাক্টর, যে তামিম ইকবাল এবং উনি দেয়ার ইজ আ ডু ফ্যাক্টর কাজ করেছে। কারণ আগের বার আমি যদি বলি বরিশালের কোচিং প্যানেলে কে ছিল, ডেভ ওয়াটমোর। সো ডেভ ওয়াটমোর নোজ এভরি সিঙ্গেল প্লেয়ার, এবং বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে তার ভালো আইডিয়া আছে। এইবারে বাংলাদেশের যদি বলি, বরিশালের বেসিক্যালি কোচ ছিলেন বাবুল হোসেন। উনি ইজ এ ভেরি গুড কোচ। উনি বেসিক্যালি আমাদের যতগুলো প্লেয়ার আছেন সবার সাথে উনি কাজ করে থাকেন ন্যাশনাল টিমে। সো বরিশালের গেম প্ল্যানিং বলতে গেলে তামিমকে ডেফিনেটলি কৃতিত্ব দিতে হবে, বিকজ সে যেভাবে টিম নিয়েছে, এবং কিছু প্লেয়ার কিন্তু তারা অলরেডি
রেখে দিয়েছিল, যেরকম মাহমুদুল্লাহ রিয়াদের কথা যদি বলি, মুশফিকুর রহিমের কথা যদি বলি, এবং নিউ এডিশন ছিল শান্ত, এবং বিদেশি প্লেয়ারের যে কম্বিনেশন এনেছে। এবং একটা জিনিস ভালো লেগেছে যে বরিশালের তামিমের যে ট্যাকটিক্স, যে দল ওয়াইজ তারা কিন্তু কম্বিনেশন ওয়াইজ দল খেলিয়েছে, এবং এইটার জন্যই কিন্তু আলটিমেটলি দলটা সাজাতে হচ্ছে ওভাবে, এবং এটার জন্য কিন্তু নাজমুল হাসান শান্তও কিন্তু রেগুলার খেলতে পারে, জাস্ট খুবই কম ম্যাচ পেয়েছে। এবং আপনি জানেন যে কম্বিনেশনের কথা বলছিলেন, গতকালকে ম্যাচ শেষে তামিম ইকবাল, জিমি নিশাম কিন্তু একটা কথা হচ্ছিল যে এক ম্যাচের জন্য তাকে এত দূর থেকে উড়িয়ে আনা হলো, এবং সবাই ভেবেছিল যে নিশাম হয়তোবা ফাইনালে খেলবেন। বাট আমরা যখন আলটিমেটলি যখন 11টা ঘোষণা করা হলো, আমরা জিমি নিশামের নামটা দেখলাম না। এটা নিয়ে তাকে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল যে নিশামকে আপনারা এত টাকা দিয়ে নিয়ে এলেন কিন্তু তাকে খেলানো হলো না কেন। এটারে একটা উনি এক্সপ্লেনেশন দিয়েছিলেন যে আমরা টিম কম্বিনেশনের কথা চিন্তা করে নিশামকে খেলাইনি, আমরা চিন্তা করেছিলাম যে যদি খুলনা ফাইনালে আসতো তাহলে হয়তো আমরা নিশামকে ম্যাচ খেলাতাম, যেহেতু খুলনার অনেক বেশি লেফটি বলার ছিল, এই জায়গা থেকে তারা এই চিন্তাটা করেছিল। সো ইট শোজ যে তারা আসলে প্রতিটা ম্যাচ ওয়াইজ সম্ভবত যে তারা প্ল্যান করেছিলেন, এবং দিন শেষে তারা ওটা এক্সিকিউট করতে পেরেছেন বলেই তারা চ্যাম্পিয়নের শিরোপাটা তারা উঁচিয়ে ধরেছেন দ্বিতীয়বারের মতন, এবং যেটা বলছিলেন যে ওয়েল ডিজার্ভিং। এইখান থেকে আমি আরেকটা প্রশ্ন আমার কাছে করতে চাই যে শান্তর কথা আপনি বলছিলেন যে ঠিকঠাক সুযোগ পাননি, অনেক বড় নাম নিঃসন্দেহে, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের 3 ফরম্যাটেরই তিনি অধিনায়ক, ন্যাশনাল টিমের একজন অধিনায়ক, ফ্রাঞ্চাইজি লিগের টিম পাচ্ছেন না, সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আসছে, সেখানে শান্ত নিশ্চয়ই খেলতে যাবেন, এবং আপনি জানেন যে ইতিমধ্যে আমাদের স্কোয়াডও ঘোষণা করা হয়েছে এবং শান্তর নেতৃত্বেই আমরা খেলতে যাচ্ছি। এই যে শান্ত খেলতে পারলেন না, তার ম্যাচ প্র্যাকটিসটা হলো না, তার আগে তিনি একটা ইনজুরিতেও ছিলেন, এই জিনিসটাকে শান্তকে ঠিক কতটুকু ভোগাতে পারে, এবং অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ টিমকে আসলে এটার জন্য কতটুকু ভুগতে হতে পারে বলে আপনি মনে করছেন? ইটস আ ভেরি গুড কোয়েশ্চেন। ফার্স্ট অফ অল, জিনিসটা হচ্ছে T20 গেম ইজ এ ডিফারেন্ট বল গেম দেন 50 ওভার্স। সো আমি খুব বেশি হতাশ হব না যে শান্ত বেসিক্যালি বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি, বিকজ আমার যেটা মনে হয়েছে যে শান্তর এখন যে টিম কম্বিনেশন ছিল, এবং শান্ত কিন্তু বেসিক্যালি আপনি যদি দেখেন ইন্টারন্যাশনাল লাস্ট কয়েকটা ম্যাচে উনি ফার্স্ট অর্ডার বা সেকেন্ড অর্ডার খেলে থাকেন। সো এখন দেখা যাচ্ছে এখানে যদি উনি সুযোগও পেতেন, ওনাকে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম টাইম ওপেন করেছেন। আমি চাচ্ছি না যে ব্যাটিং পজিশনটা এরকম করে একটু সোয়াইপ হোক এই মোমেন্টে। আর একটা কথা হচ্ছে T20 বিশ্বকাপ গেম হলো, গেমটাতে কিন্তু অনেক বেশি পাওয়ার বা এনার্জির খেলা। সো এখানে আমরা দেখেছি যে ইনজুরির একটা প্রবণতা থেকে, যেমন আলিস কিন্তু ইনজুরিতে পড়েছে, এখন শান্ত একটা ইনজুরি থেকে উঠে এসেছে, সো তাকে ওইভাবেই হয়তো যে কয়টা ম্যাচের সুযোগ পেয়েছে, ইন্টারেস্টিংলি সে কিপিংও করেছে। এটা আমরা দেখলাম, বুঝলাম যে হ্যাঁ আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি দলে জাকির আছে, সো আর একটা থার্ড অপশন আমরা পেলাম। যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটন বাদ পড়েছে, সো একটা ব্যাকআপ কিপার কিন্তু আমরা পেলাম। সো এখন জিনিসটা হচ্ছে শান্ত যে কয়টা সুযোগ তিনি পেয়েছেন হয়তো ওইভাবে ভালো কাজে লাগাতে পারেননি, কিন্তু আমার মনে হচ্ছে যে সে 50 ওভার গেমের যে থিম, ওই মুডে উনি আছেন, এবং ডেফিনেটলি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আমরা কিছু সময় পাবো, এবং এটা নিয়ে আসলে টিম সাথে একসাথে বসে কাজ করে। এবং শান্তর যে উইকনেস গুলো, উনি দেখা যাচ্ছে যে ইনিংস খেললে খুব লম্বা ইনিংস খেলছেন, আবার 10-12 রান একটা ইনিংস খেললে একটা ভুল শট আউট হচ্ছে, যে প্রবণতা আমরা লিটন দাসের মধ্যে আমরা প্রায়ই দেখি যে উনি যখন খেলতে থাকেন একদম অনেক সময় ধরে খেলেন, আবার আউট হয়ে গেলে খুব আর্লি আউট হয়ে যান। শান্তর মধ্যেও এই প্রবণতাটা আছে। এই প্রবণতা আমার কাছে মনে হয়েছে যে ক্যাপ্টেন্সির একটা প্রেসার ডেফিনেটলি থাকে, 3 ফরম্যাটে ছিল দলে, কিন্তু আপনি দেখবেন যে সাকিব আল হাসানের মতো ক্রিকেটার না থাকাতে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজ গুলোতে কিন্তু আমরা খুব বাজেভাবে হেরেছি। সাকিব না থাকাতে সবসময় যেটা হয় যে কম্বিনেশনটা দাঁড় করাতে হিমশিম খেতে হয় ক্যাপ্টেনদের, সেই ঝামেলাটাও আমরা দেখেছি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। হ্যাঁ, কম্বিনেশনের থেকে বড় কথা আমার কাছে মনে হচ্ছে 6 বলারের অভাবটা। কারণ আপনি যতই দেখেন ওয়েস্ট ইন্ডিজের লাস্ট 3টা ওয়ানডে আমরা খেলেছি, এখানে শান্ত ছিল না, মেহেদী মিরাজ ছিল, মেহেদী মিরাজ নিজে বল করেছে। আবার আমি যদি বলি যে আলটিমেটলি এখানে আরো 3টা পেসার খেলাচ্ছে, তার সাথে নাসুমকে মাঝে মাঝে খেলাচ্ছে, আবার নাসুম না খেললে আর একটা 4th পেসার খেলাচ্ছে। সো আলটিমেটলি টিম কম্বিনেশনের যে কথা হচ্ছে যে এখানে সাকিব আল হাসান নেই, তামিম ইকবালের মতো এক্সপিরিয়েন্স যাকে আমরা আশা করেছিলাম হয়তো বা সে হি উইল কাম ব্যাক টু চ্যাম্পিয়ন্স ট্রফি। সো ওভারঅল দিক দিয়ে কিন্তু একটা হিউজ প্রেসারে ছিল, এবং দলের যে অবস্থা, কোচ হাতুরুং সিং এ চলে যাওয়ার পরে তো সব ধরনের প্রেসার কিন্তু ক্যাপ্টেনকে হ্যান্ডেল করতে হয়, এবং হি ইজ এ ভেরি গুড মাস্টারমাইন্ড ক্যাপ্টেন, এবং আমার মনে হচ্ছে না যে এটা বড় এফেক্ট পড়বে। বাট দেন এগেইন এটা গেমের মধ্যে থাকলে যেটা হয় যে সে গেমের মধ্যে হয়তো ছিল না, কিন্তু দলের সাথে ছিল, একটা প্রোটোকলে ছিল, কোচিং একটা ডিসিপ্লিনের মধ্যে ছিল। সো সে যেহেতু ইন্টারন্যাশনাল প্লেয়ার, এবং ডেফিনেটলি আমার মনে হয় সে ওভারকাম করবে, এটা তার ক্ষেত্রে কোনো একটা অসুবিধা হবে না। আমার এই ক্ষেত্রে আপনি সাকিবের কথা বলছিলেন যে 2019 বিশ্বকাপের কথা নিশ্চয়ই আপনার মনে আছে, সাকিব আইপিএল খেলতে গিয়েছিলেন এবং সেখানে তিনি খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি, সম্ভবত 1টা বা 2টা ম্যাচ তিনি খেলেছিলেন, এবং তিনি কিন্তু সেখানে তার প্র্যাকটিসটা চালিয়ে গেছেন। এবং আমরা ওই সময় দেখেছিলাম যে তিনি দেশ থেকে বর্তমান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের যে সহকারী কোচ রয়েছেন সালাউদ্দিন ভাইকে তিনি উড়িয়ে নিয়ে গেছিলেন প্র্যাকটিস করার জন্য, এবং এরপরে 19 বিশ্বকাপে সাকিব যে পারফরমেন্সটা করেছেন সেটা তো
মানে বিশ্বকাপ ইতিহাসের সব রেকর্ড, সব পারফরমেন্সকে ভেঙে দিয়ে সাকিব নতুন করে বাংলাদেশের নামটাকে উঁচু করেছিলেন। এই ধরনের কোনো পারফরমেন্স আমরা শান্তর কাছে দেখবো কিনা, আই হোপ যে আমরা এই ধরনের কোনো পারফরমেন্সই দেখবো। আমরা দেখছিলাম যে শান্ত ম্যাচ না পেলে তিনি কিন্তু তার প্র্যাকটিসটা কিন্তু ঠিকঠাক করছিলেন, নেটে তিনি প্রচুর সময় দিচ্ছিলেন, নিজের ব্যাটিং নিয়ে এই সময় তিনি কাজ করেছেন। এবং আপনি জানেন যে বাবুল ভাই বরিশালের কোচ ছিলেন এবং উনি বাংলাদেশের মোটামুটি সব যারা লোকাল ক্রিকেটার আছেন তাদের সাথে সবার সাথে তার কাজ করা হয়েছে। এবং আই হোপ যে শান্ত তার সাথেও কাজ করেছে এবং আমরা আশা করতেই পারি যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শান্তর কাছ থেকে আমরা সাকিবের মতন অতি মানবীয় না হলেও অ্যাটলিস্ট একটা ক্যাপ্টেন্স পারফরমেন্স আমরা তার কাছ থেকে দেখতে পাবো। কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে এর ভিন্ন একটা ফরম্যাট, টি-20 ফরম্যাট, ওয়ানডে ফরম্যাট, দুটো ডিফারেন্ট ফরম্যাট। সো সেই জায়গা থেকে ব্যাটিং পজিশন চেঞ্জ না হওয়ার কথা আপনি বলছিলেন। এই ক্ষেত্রে আমি তাওহিদ হৃদয়ের কথা বলতে চাই যে তাওহিদ হৃদয় কিন্তু আপনি জানেন বাংলাদেশ জাতীয় দলে উনি মিডল অর্ডারে ব্যাট করে থাকেন, 4 অথবা 5-এ তিনি আসেন। কিন্তু এবার আমরা দেখলাম যে মনে হয় সর্বশেষ 6-7টা ম্যাচে বরিশালের তাওহিদ হৃদয়কে আমরা তামিম ইকবালের সাথে ওপেন করতে দেখেছি এবং তাওহিদ হৃদয় কিন্তু ঠিকঠাক রানটা পাচ্ছিলেন না। যেই তাওহিদ হৃদয়কে আমরা জানি টি-20তে তিনি যে ধরনের ব্যাটিং করে থাকেন, বাট ওপেনিং পজিশনে যখন তিনি এলেন, ব্যাটিং অর্ডারটা চেঞ্জ হওয়ার পরে কিন্তু তাওহিদ হৃদয়ের ব্যাটিং স্ট্যান্স এবং তার ব্যাটিংটা একেবারে আপনি বলতে পারেন যে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ হয়ে গেছে। পুরনো যে তাওহিদ হৃদয়কে আমরা চিনি, টি-20 সুলভ যে ধরনের ব্যাটিংয়ের জন্য তাওহিদ হৃদয় পরিচিত, এই ব্যাটিংটা আমরা দেখেছি। সো যখন তিনি আবার ন্যাশনাল টিমে ব্যাক করবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে, তখন কিন্তু তাকে আবার মিডল অর্ডারে আসতে হবে। এতে করে কি তাওহিদ হৃদয়ের কি এই যে ছন্দটাতে তিনি আছেন, এই ছন্দ পতন হওয়ার কি কোনো সম্ভাবনা বা কোনো আশঙ্কা আপনি দেখছেন? নাম্বার 1 হচ্ছে যে চ্যাম্পিয়ন্স ট্রফি একটা ওয়ার্ল্ড ইভেন্ট, এখানে প্রেশার থাকবে বেশি। আর এর আগে যতগুলো ওয়ানডে সিরিজ তাওহিদ হৃদয় খেলেছেন ওয়েস্ট ইন্ডিজে, ওখানে তিনি মিডল অর্ডারে খেলেছেন। আর টি-20-র এই ব্যাপারটা হচ্ছে যে তামিম ইকবাল যেটা বারবারই বলেছে, টিমে এত সুপারস্টার প্লেয়ার এবং টিমের কম্বিনেশন থেকে শুরু করে মাঠের প্রতিপক্ষ যারা আছে তাদের বিরুদ্ধে কিভাবে স্ট্র্যাটেজি সাজাবে, এভাবে কিন্তু তাওহিদ হৃদয় কিন্তু মিডল অর্ডারে ব্যর্থ হচ্ছিলেন বারবার। এবং ওনার কিন্তু একটা শটের খেলার আমি যেটা দেখি যে উনি একটা বলেই মানে খালি লেগেই বা মিড অনে মিড অফই উনি খেলতে চান। সো এরকম কিছুর জন্য রান উনি পাচ্ছিলেন না, বাট দেন এগেইন হি কাম ব্যাক ভেরি সুইফটলি। সো আমার মনে হয় যে একটা যেটা হয় যে বীরেন্দ্র সেবকের কথা বলতে হয় যে সৌরভ গাঙ্গুলি যখন বীরেন্দ্র সেবককে দলে এনেছিল তখন বলেছিলেন তোমাকে আমি 44টা ম্যাচ বা 52টা ম্যাচের মতো দিলাম, তুমি খেলে তোমার ক্যারিয়ারটা তুমি গড়ে নাও। এখানে একটু ইন্টারাপ্ট করি, সৌরভ গাঙ্গুলি তার নিজের ওপেনিং এর পজিশনে স্যাক্রিফাইস করে কিন্তু সেবককে লোয়ার মিডল অর্ডার থেকে তিনি ওপেনিং এ নিয়ে এসেছিলেন, জাস্ট ফর দ্য রিমাইন্ডার। তো ওটাই বললাম যে হয়তোবা শান্তকে টিমের কম্বিনেশনের কারণে ওপেনিং এ খেলতে হয়েছে, বিকজ মিডল অর্ডারে আমরা যেটা দেখেছি যে এখানে মোহাম্মদ নাবিকে খেলানো হচ্ছে, মিডল অর্ডারে মাহমুদুল রিয়াজ, মুশফিকুর রহিমের জায়গাটা মালানের মতন প্লেয়ার, দাভিদ মালান যেহেতু এসেছে, সো মালান আসার পরেই কিন্তু চেঞ্জটা হয়েছে। সো যদি আমি বেসিক্যালি আমি যদি চিন্তা করি যে হ্যাঁ আমি একটা টিম বানাচ্ছি এবং আমার জিততে হবে, সো আই নিড টু গেট আউট অফ দ্য বেস্ট ফ্রম মাই প্লেয়ার্স। সো এখানে ডেভিড মালানকে কিন্তু খেলিয়ে তাকে তার কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট বরিশাল কিন্তু পেয়েছে। সো এখানে তাওহিদ হৃদয়কে দিয়ে তাওহিদ হৃদয় এই টোনারটা কাজ করছে। বাট আমার কাছে মনে হয় এটাই থাকুক। এটা ওপেনিং এ যেহেতু আমাদের একদম স্টেবল এখন আছেন, পারভেজ ইমন আছেন, আমাদের এখানে তানজিদ হাসান তামিম আছেন, সৌম্য সরকার আছেন। সো আই বিলিভ তারা ভালো খেলবেন এবং তাদেরকে ওই পজিশনেই অ্যাকচুয়ালি ফিট প্লেয়ার আমার যেটা মনে হচ্ছে। বাট তাওহিদ হৃদয় মিডল অর্ডারেই মনে হয় আমার জন্য একটা মানে বলবো যে যেহেতু এখানে আমি সাকিব আল হাসানকে পাচ্ছি না, সো তামিম ইকবাল যেহেতু নেই, তো সেহেতু সাপোর্ট আমি ওপেনিং থেকে পাবো না, শুধু মিডল অর্ডারে তাওহিদ হৃদয় উড বি দ্য গ্রেট ফিট আমার মনে হচ্ছে। এবং ডেফিনেটলি তারা যথেষ্ট ম্যাচ খেলেছে এবং পাকিস্তানেও তারা ওয়ানডে সিরিজ খেলেছে। সো আমার মনে হয় না যে তাওহিদ হৃদয়ের এত সমস্যা হবে। বাট দেন আগে যেটা বললাম যে ওয়ার্ল্ড টুর্নামেন্ট লাইক চ্যাম্পিয়ন্স ট্রফি ইজ আ টেম্পারমেন্ট গেম। এখানে আপনার যতগুলো টেম্পার ধরে রেখে আপনি খেলতে পারবেন, আপনি রেজাল্ট পাবেন নিঃসন্দেহে। পারভেজ ইমনের কথাটা আসছিল, ওপেনারদের তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার, আমাদের তিনজন ওপেনারের মধ্যে সৌম্য যদি এবার বিপিএলে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি, বাট তিনি একটা ইনজুরিতে পড়ার আগেই তিনি কিন্তু দুর্দান্ত ফর্মে ছিলেন, তার কামব্যাকটা কিন্তু হয়েছিল দুর্দান্ত। সৌম্য অনেকদিন ধরেই নিজেকে হারিয়ে খুঁজছিলেন, হাতুরু সিং এ আসার পর তাকে আরেকটা ব্রেক দিয়েছে, সেখান থেকে আমরা সৌম্যকে আমরা প্রত্যাশা করছি, যেভাবে সৌম্যকে আমরা প্রত্যাশা করি সেই ধরনের খেলা কিন্তু তিনি আবার উপহার দেওয়া শুরু করেছিলেন। বাট একটা ইনজুরির কারণে তার ছন্দপতন হয়েছে, তারপর তিনি আবার বিপিএলে ব্যাক করেছেন, একটা দুটো ম্যাচ তিনি ভালো করেছেন, শেষ ম্যাচটা তিনি বরিশালের দুঃখিত রংপুরের হয়ে তিনি আসলে আনফরচুনেট রান আউট হয়ে কিছু করতে পারেননি। অন দ্য আদার হ্যান্ড তানজিদ হাসান তামিম নিঃসন্দেহে আপনি বলবেন যে এবারের বিপিএল ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফাইন্ড। যদিও তানজিদ অনেক আগে থেকেই খেলছেন, বাট
যে ধরনের এক্সপেকটেশন আমাদের থাকে একটা ওপেনারের কাছ থেকে, সেই ধরনের এক্সপেকটেশনটা নিশ্চয়ই সে পূরণ করেছে। 36টা ছক্কা তিনি মেরেছেন এবং বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি সব রেকর্ড তিনি ভেঙে দিয়েছেন। আরেকজন ওপেনার আমাদের আছেন পারভেজ হোসেন ইমন, তাকে নিয়েও আমাদের কথা হচ্ছিল, যখন তাকে ইনক্লুড করা হলো চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে। আপনি জানবেন যে ইমনের এর আগে ওয়ানডে খেলার কোনো এক্সপিরিয়েন্স নেই, ন্যাশনাল টিমে তিনি এখনো ওয়ানডে অভিষেকটা তার হয়নি। তারপরও তার উপর নির্বাচকরা ভরসা রেখেছিল। নির্বাচকরা সম্ভবত লিপু ভাই সেদিন বলছিলেন, যেদিন স্কোয়াডটা ঘোষণা করা হলো, যে পারভেজ হোসেন ইমনের মধ্যে কিছু একটা এক্স ফ্যাক্টর তারা দেখেছেন, যে এক্স ফ্যাক্টরটা যে কুইকলি কিছু রান তিনি বোর্ডে জমা করে দিতে পারবেন, যেটা পরবর্তী যে মিডল অর্ডারের ব্যাটাররা আসবেন তাদের কাজটা সহজ করে দেবে। বাট প্রথম হাফে যদি আমি বলি যে পারভেজ হোসেন ইমনের কাছ থেকে আমরা ওইরকম ভাবে আসলে ব্যাটিং পারফরমেন্সটা আমরা দেখি নাই, যে ধরনের এক্সপেকটেশনটা ছিল। বাট সেকেন্ড হাফে এসে একটা ম্যাচ মনে তার গ্যাপ গিয়েছিল, পেমেন্ট নিয়ে কিছু ইস্যু ছিল, এরপরে যখন তিনি কামব্যাক করলেন দুর্দান্ত, এবং ফাইনালে তিনি দুর্দান্ত ব্যাটিং করেছেন। এই যে ওপেনাররা রানে ফিরলেন, ইমন তানজিদরা রানে ফিরলেন, নিশ্চয়ই এই জিনিসটাও আপনি পজিটিভলি দেখছেন। এবং নিঃসন্দেহে এটা লিটন দাস যেহেতু আমাদের স্কোয়াডে নেই, তামিম ইকবালের কথা আপনি বলছিলেন, তামিম ইকবালও নেই, আমরা কি তরুণদের উপর এখন ভরসা করতে পারি? আমি একটু ভেঙে বলি যে পারভেজ হোসেন ইমনকে নিয়ে আমি শুরু করি। যখন 2023-এর ওয়ার্ল্ড কাপে তামিম ইকবালকে বাদ দেওয়া হয়, সাকিব আল হাসান ক্যাপ্টেন ছিলেন, এটা বড় একটা কন্ট্রোভার্সি। তানজিদ হাসান তামিমকে সে কয়টা ম্যাচ খেলেছে, সেও কিন্তু তখন ওইরকম এক্সপেরিয়েন্স একটা তাকে আমরা দেখলাম যে এশিয়া কাপে সম্ভবত তার ডেবিউ হয়েছিল। তাকে ওয়ার্ল্ড কাপে আমি যদি বলি, সে কিন্তু খুব খারাপ পারফর্ম করেনি। সে কয়েকটা ম্যাচে 40-42 এবং লাস্টে অস্ট্রেলিয়ার সাথে একটা ভালো ইনিংস খেলেছিল। লাস্ট ম্যাচটাতে ইন্ডিয়ার সাথেও সে একটা ভালো স্টার্ট করে দিয়ে গেছিল। ভাই, সুযোগ দিতে হবে, সেটা হচ্ছে নাম্বার 1। আমার পাইপলাইনে ক্রিকেটার আছে, ক্রিকেটারকে আমি যদি সুযোগ না দেই পর্যাপ্ত, তাদেরকে না খেলাই, তাহলে ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। যেটা হয়ে যাচ্ছে যে আমাদের পঞ্চ পাণ্ডব, এটা নিয়ে খুব বড় বড় কথা আমরা বলেছিলাম। এই যে সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, এরা ছাড়া নাকি বাংলাদেশ ক্রিকেট অচল, এরকম মুশফিকুর রহিম, এইসব কথা সবসময় বলছে। বাট তামিম ইকবালকে ওয়ার্ল্ড কাপে থেকে বাদ দেওয়া হয়েছিল। ডেফিনেটলি দেয়ার আর ফিউ ইস্যুস, সাকিব আল হাসান যেটা যমুনা টেলিভিশনে বলেছিলেন, সো ওই বিষয়ে আমি যাচ্ছি না। বাট যেটাই হয়েছিল, হয়তো বা কোচ এবং ক্যাপ্টেনের একটা ডিফারেন্ট প্ল্যান ছিল, তামিমকে সেকেন্ড 2 ডাউন বা 3 ডাউনে খেলার, এবং সম্ভবত একটা পার্টিকুলার ম্যাচে তাকে সম্ভবত বলা হয়েছিল, আফগানিস্তানের ম্যাচটা কথা যদি মানে আমার যেটাই হয়েছিল এটা ইজ পাস্ট। সাকিব আল হাসান তখন ক্যাপ্টেন ছিলেন। সো আমার যেটা মনে হচ্ছে যে পারভেজ হোসেন ইমনের আসর হচ্ছে লিটন দাস। লাস্ট 3টা ম্যাচ যদি আপনি দেখেন ওয়েস্ট ইন্ডিজের সাথে, হি ডিডন্ট পারফর্ম ওয়েল, সোজা কথা। আর লিটন দাস সুযোগ পাচ্ছেন, আমার কথা হচ্ছে যে খারাপ তখনই লাগে যে একটা ক্রিকেটার যে 3 ফরম্যাটে খেলছেন, টেস্ট যিনি খুব ভালো খেলেছিলেন পাকিস্তানের সাথে, সে ওয়েস্ট ইন্ডিজে ওরকম পারফর্ম করতে পারেনি। ক্লাস নিয়ে কোনো ডাব নেই, ট্যালেন্ট নিয়ে কোনো ডাব নেই। প্রবলেমটা হচ্ছে লিটন দাসের, আমার মনে হচ্ছে মানসিক। এটা আমার মনে হচ্ছে যে উনি আসলে শর্ট সিলেকশনটা কিভাবে করবেন সেটা উনি বুঝতে পারছেন না। যেরকম উনি যখন চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়লেন, যে ম্যাচটা উনি 121 করলেন সিলেটে, আলটিমেটলি উনি কিন্তু তখন বলেছিলেন যে আসলে আমি দল নিয়ে চিন্তা করি না, আল্লাহ যদি রাখে, উপরওয়ালা যদি রাখে, আমি দলের সুযোগ পাবো। সো প্রেশারলেস ক্রিকেট খেলাটা খেলতে হবে লিটনের। যদি সে খেলতে পারে, ডেফিনেটলি হি ইজ আ বিগ অ্যাসেট। বাট দেন এগেইন পারভেজ হোসেন ইমন, আমি বলবো যে কয়েকটা ম্যাচ, আমার কথা হচ্ছে যে আপনার কোয়ালিফাই থেকে শুরু করে ফাইনাল ম্যাচ, যে প্রেশার নিয়ে সে খেলেছে, পুরো আলটিমেটলি সে নট আউট ছিল। কিছু মিস্টেক্স তার আছে, যেরকম গ্রাহাম ক্লার্কের যে রান আউটটার কথা বললাম, ওটা সে না নিলেও হয়তো বা সে যদি থাকতো আরো 10টা রান আসতো, ম্যাচটা আর একটু টাইট হতো। সো পারভেজ হোসেন ইমন ইজ এ গুড চয়েস, কারণ তাকে সুযোগ দিতে হবে এবং আমার পাইপলাইন তৈরি করতে হবে। বিকজ সামনেও দেখবেন যে ক্রিকেটারদের আরো বেশি ম্যাচ খেলার ইয়ে থাকবে, তখন কিন্তু ইন্ডিয়া যেরকম গেছে T20 জন্য আলাদা দল করছে, সো বাংলাদেশেরও এই পথে যাওয়া উচিত। এরপরে আমি আসি সৌম্য সরকার। সৌম্য সরকার কিন্তু ওয়ার্ল্ড লিজেন্ড লিগ বা ওয়ার্ল্ড লিগ যেটা চ্যাম্পিয়ন হলো, আইএল যে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হলো, কিন্তু সৌম্য কিন্তু অসাধারণ পারফর্ম করেছে অন বিহাফ অফ রংপুর। এবং সৌম্যর ব্যাপারটা বলবো, লাকের একটা দোষ বলবো, সেটা হচ্ছে যে সৌম্যকে ফাইন্ড আউট করেছিল হাতুড়ে। এরপর হাতুড়ে সিংহে যাওয়ার পরে স্টিভ রোডস আসে, স্টিভ রোডসও তাকে খেলিয়েছিল, ওয়ার্ল্ড কাপে সে 2019 খেলেছে। এরপরে আলটিমেটলি রাসেল ডোমিঙ্গো আসার পরে একটা বিশাল সমস্যা তার ব্যাটিং নিয়ে, এবং খালেদ মাহমুদ সুজন কিন্তু বলেছিলেন যে সৌম্যকে ক্রিকেট আসলে ওকে নষ্ট করছে কোচ, এক কোচে সে এক রকমের গাইডেন্স তাকে দিচ্ছে। এবং আমরা দেখেছিলাম যে সৌম্যকে লিটারালি গিনিপিক বানানো হয়েছিল, এক এক সময় এক এক পজিশনে খেলানো হচ্ছে, লোয়ার অর্ডারে তাকে ট্রাই করা হচ্ছে, তাকে জোর করে অলরাউন্ডার বানানোর ট্রাই করা হয়েছে, অনেক কিছু সম্মুখীন হয়েছে। এবং ঘরের মাঠে আপনার ওয়ানডে সিরিজে ওকে একদম 3rd ডাউনে 4th ডাউনে নেমে খেলা হচ্ছে। সৌম্যর একটা এক্সপেক্টর যেটা হচ্ছে যে
ও ক্যারিয়ার শুরু করে কিন্তু মিডল অর্ডারে, এরপরে ওকে ওপেনিং এ নেওয়া হয়। সো ওপেনিং একটা ভালো পার্টনারশিপ সে করতো তামিমের সাথে। সো সৌম্য ইজ এ গুড ফ্যাক্টর। এবং একটা প্লাস পয়েন্ট আমি সবসময় বলি যে দেখেন পাকিস্তানের মাটিতে সাকিব আল হাসান নাই, আমাদের সিক্স একটা বলার লাগবে। সৌম্যর কিন্তু যে মিডিয়াম পেস বোলিংটা করে সেটা কিন্তু খারাপ করে না। সো আমাদের এরকম একটা পেস বোলিং অলরাউন্ডার আমরা পেয়েছিলাম 2003 সালে যখন এসএন লক সিজন ছিল ওয়ার্ল্ড কাপে, যেটা আমাদের ওটস ওয়ার্ল্ড কাপ ছিল সাউথ আফ্রিকাতে। সো ওটার ক্যাপ্টেন ছিলেন মনে হয় খালেদ মাসুদ পাইলট ছিলেন। সো আলটিমেটলি এখন সৌম্য সরকার যদি এসেছে, দলে একটা সিক্স বোলার আসবে, ইটস এ গুড। বাট আমি যদি বলি হ্যাঁ, ইমন শুড বি বেঞ্চে বসে তার সুযোগ অপেক্ষা করতে হবে। তানজিদ হাসান তামিম এবং সৌম্য দ্য ফার্স্ট চয়েস ইফ সৌম্য ফিট। বাট আমার মনে হয় না যে আলটিমেটলি, হ্যাঁ লিটনকে অবশ্যই মিস করব, কিন্তু ইটস এ গুড অপরচুনিটি ফর দিস বোথ টু প্লেয়ার্স। আমি বলবো যে সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম প্লাস পারভেজ ইমনের টু শো যে না। আপনি লিটনের কথা বলছিলেন যে মিস করবেন লিটন দাসকে, এখনো কিন্তু সুযোগ আছে। বাংলাদেশ যদি চায় যে শেষ মোমেন্টে এসে লিটনকে ইনক্লুড করতে চায়, তারা সেই সুযোগটা কিন্তু তাদের কাছে থাকছে। এবং আপনি জানেন যে যখন স্কোয়াডটা ঘোষণা করা হলো যেদিন, ওই দিনই লিটন দাস একটা সেঞ্চুরি হাঁকিয়েছেন, এরপরে টানা আরও 2-3টা ম্যাচ তিনি পারফর্ম করেছেন। আমার কাছে শেষ অবধি মনে হচ্ছে যে লিটন দাস শেষ অবধি বিপিএলে ভালো ছন্দে থেকে তিনি বিপিএলটা শেষ করেছেন, এবং তার কিপিং অ্যাবিলিটি নিয়ে নিশ্চয়ই আপনার কোনো সন্দেহ থাকার কথা নয়। নিঃসন্দেহে তিনি বাংলাদেশের সেরা কিপার এই মুহূর্তে। লিটন দাসকে কি কোনোভাবে কি আপনি কি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে দেখছেন শেষ মোমেন্টে গিয়ে? কোনো নাটকীয়তা থেকে অপেক্ষা করছে? আমি একটা কথা বলবো যে বাংলাদেশের উইকেট কিপিং এ যদি বলি, আমার কাছে লিটনের থেকে বেস্ট কিপার লাগে হচ্ছে নুরুল হাসান সোহান। সোহানের কিপিং ইজ ফার ফার বেটার। লাইক আমি সোহানের যে ব্যাটিং স্টাইল যদি দেখেন, কিপিং দেখেন, ইজ কাইন্ড অফ ব্র্যান্ডন ম্যাককুলামের প্যাটার্ন। এরপরে যদি আপনি বলি যে লিটনকে মিস করব, বিকজ আমি একটা কথা সবসময় বলি, যেটা আমি 2023 বিশ্বকাপের ফাইনালেও বলেছিলাম যমুনাতে, যে ওয়ার্ল্ড কাপ ইজ এ গেম অফ টেম্পারমেন্ট, এবং এটা হচ্ছে প্রফেশনালিজমে। সো এখানে যারা প্রফেশনালিজম মেনটেন করে খেলতে পারবে, টেম্পার হ্যান্ডেল করে খেলতে পারবে, প্রেশার হ্যান্ডেল করতে পারবে, তারাই ভালো করবে, যারা পারবে না ভালো করবে না। সো লিটনের মতো একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার ডেফিনেটলি দরকার। সে ওয়ার্ল্ড কাপ খেলেছে, সে আলটিমেটলি অনেক বড় বড় টুর্নামেন্টে সে ছিল। সো তার মতো একটা ক্রিকেটার দলে থাকলে একটা এক্সপিরিয়েন্স অ্যাড হতো। এবং দেখা যাচ্ছে যে যেহেতু মাহমুদুল্লাহ মুশফিক থাকবেন, সো আপনি যদি দেখেন যে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজে যে টেস্টটা আমরা জিতেছিলাম, ওখানে কিন্তু মিরাজের সাথে লিটনও কিন্তু একসাথে ক্যাপ্টেন্সি মাঠের মধ্যে ডিসিশন নিয়ে তার একটা ভালো রেজাল্ট এনে দিয়েছিল, এবং আমরা একটা ম্যাচ কিন্তু জিতেছিলাম ওয়েস্ট ইন্ডিজের সাথে। আর সৌম্যর লিটনের যে মেন জিনিসটা হচ্ছে যে হ্যাঁ, ওর কিপিং না হলেও হি ইজ আ ভেরি গুড ফিল্ডার, ইজ ভেরি প্রফেশনাল। বাট আমার মনে হয় না দলটা চেঞ্জ করা উচিত, কারণ আলটিমেটলি হয় কি, আপনি একটা তরুণ ক্রিকেটারকে দলে নিয়েছেন, সেও কিন্তু আশা করে আছে। সো প্রফেশনালিজম মধ্যে থাকতে হবে। হ্যাঁ, লিটন ওয়েট করতে পারে, যদি কেউ ইনজুর্ড হয় সেক্ষেত্রে আমরা তাকে নিতে পারি, যেহেতু সৌম্য সরকার এখনো পুরোপুরি ফিট না। সো আমি জানি না সৌম্য সরকারের লাস্ট আপডেটটা কি, সে ফাইনাল পর্যন্ত যেতে পারবে নাকি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল দলে। বাট আমার মনে হয় না পারভেজ ইমনকে সুযোগ বাদ দেওয়া উচিত। বাট লিটন শুড বি দেয়ার অ্যাজ এ স্ট্যান্ড বাই, বাট দেন এগেইন এই টিমটা যেটা আছে এটা নিয়ে আমাদের চেষ্টা করা উচিত। নিঃসন্দেহে। আমি একটু ভিন্ন একটু প্রসঙ্গে যেতে চাই। এবার বিপিএল এ যদি আমি আপনাকে বলি, ব্যাটসম্যানদের মধ্যে সব থেকে নজর কেড়েছে কি আপনার চোখে, যে আপনার কাছে মনে হয়েছে যে না, এই প্লেয়ারটা এখন বাংলাদেশের টি-20 টিমকে সার্ভিস দেওয়ার জন্য টোটালি রেডি আছে? আমি দুটা নাম আপনার সামনে নিতে পারি, শামীম হোসেন পাটোয়ারি এবং মাহিদুল ইসলাম অঙ্কন। দুজনই দুর্দান্ত খেলেছেন। অঙ্কন সম্ভবত 170-এর উপরে স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, শামীমও 160-এর উপরে স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। যদিও শামীম ইতোমধ্যে আপনি জানেন টি-20 দলে ফিক্সড একজন ক্রিকেটার। মাহিদুল ইসলাম অঙ্কনকে আপনি কিরকম দেখলেন, এবং জাতীয় দলে আসলে তাকে, তার জায়গাটা আপনি কতটুকু দেখছেন আপকামিং? মাহমুদ হোসেন অঙ্কন ইজ অলরেডি প্লেইং টেস্টিং। একটা টেস্ট উনি খেলেছিলেন, ইনজুরিতে ছিল। সো সাউথ আফ্রিকার সাথে আমাদের যে টেস্টটা ঘরের মাটিতে হয়েছে, জাকির আলীর ইনজুরিতে সে খেলেছিল। সো অঙ্কন ইজ এ এক্স ফ্যাক্টর ক্রিকেটার। এখন জিনিসটা হচ্ছে শামীম হোসেনও এক্স ফ্যাক্টর, তারা কিন্তু সেম প্যাটার্নের। জিনিসটা হচ্ছে শামীম হচ্ছে আলটিমেটলি যদি বলি যে সেও পার্টনারশিপ ধরে লাস্ট ইয়েতে স্লগ সুইপে সে কিন্তু নো লুক শট যেটা বলি, সে কিন্তু ইজ আ পারফেক্ট এক্সাম্পল বাংলাদেশ। এবং নতুন করে তাকে এবিডি ভিলিয়ার্স এর সাথে দেখলাম যে এটা অনেক বড় হয়ে যাবে, বিকজ এবিডি ভিলিয়ার্স ইজ এবিডি ভিলিয়ার্স। আমরা আসলে ওই যে অনেকে বলি যে জ্যাক ক্যালিস সাকিব আল হাসান, বা জ্যাক ক্যালিস সাকিব আল হাসান। সো আমার যেটা মনে হয় যে এখনই অঙ্কনকে না, আর অনেক সময় আছে, যেহেতু অঙ্কনের বয়সটাও কম। সো আমি এরকম পক্ষপাতী না যে একটা বিপিএল ভালো খেললো দেখে তাকে দলে আমি নিয়ে আসলাম, বিকজ টি-20 দলে আমার আফিফ আছে, টি-20 দলে শামীম আছে, জাকির এখন খেলছে, টি-20 দলে আমার
উইকেট কিপার এখানে আমি যদি বলি জাকের আলী অনেক তো আছে, আরেকজন টি-20-তে সিলেটের হয়ে এবার খেলেছে লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান জাকির হাসানও কিন্তু টি-20-র টিমে আছে। আমার কাছে যদি বলেন এই দুইজনের থেকে আমি একজনকে দলে চাবো এবং সে হচ্ছে সাইফ হাসান, বিকজ রংপুরে আপনি যদি ওর ইনিংস গুলা দেখেন, পার্টনারশিপ গুলা দেখেন এবং দ্য ওয়ে হি প্লেড, আপনি আমার কথা না, মিকি অথার কিন্তু একটা কথা বলেছে এবং হি ইজ দ্য সাম কাইন্ড অফ ব্যাটসম্যান দ্যাট বাংলাদেশ এই মুহূর্তে দরকার, বিকজ টি-20-তে আমাদের একজন স্টেবল ব্যাটসম্যান দরকার যে রানও করতে পারবে, বলে বলে সিঙ্গেলও নিতে পারবে, আবার পার্টনারশিপও করতে পারবে। আপনি যদি আমাকে বলেন যে হু ইজ দ্য বেস্ট ফাইন্ড ফর দিস পার্টিকুলার বিপিএল 2025, আমি বলবো সাইফ হাসান। আমরা যদি তাকে নিতে পারি ডেফিনেটলি, উনি টি-20-তে ছিলেন, ওকে দিয়ে একবার হাতুরু সিং এর চেষ্টাও করেছিল, বাট আনফরচুনেটলি পেচার ওপেনিং এ খেলেছিল, বাট এবার কিন্তু সাইফ হাসান ওয়ান ডাউনে খেলেছে এবং হি ডিড রিয়েলি ওয়েল। সো অঙ্কন এবং শামীম, আমি শামীমকে চুজ করবো ডেফিনেটলি, এক্সপিরিয়েন্স এবং ফিল্ডিং এর দিক থেকে। অঙ্কন ঠিক আছে, ডেফিনেটলি ও খেলবে, কেবল ক্যারিয়ার আরো সময় নিয়ে আরো একটু রেডি হয়ে আসুক, বিকজ অঙ্কনের আমি যেটা মনে করবো যে টেস্ট ক্রিকেটও নজর দেওয়া উচিত বেশি করে, কারণ টেস্ট ক্রিকেট থেকে আসলে আসল খেলাটা শেখা যায়। আর আলটিমেটলি সাইফ হাসানকে যদি টি-20 টিমে নেওয়া হয় তাহলে আমি অবাক হব না, দ্যাট উইল বি গ্রেট এডিশন ফর বাংলাদেশ ক্রিকেট। ওকে, এবার যদি আপনাকে নাইম শেখকে নিয়ে কিছু বলতে বলি, যে এবারে বিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটার, এর আগেও তিনি জাতীয় দলে দীর্ঘদিন খেলেছেন, 2021 বিশ্বকাপেও তিনি বাংলাদেশের হয়ে খেলেছেন, তারপরে তিনি বাদ পড়েছেন। নাইম শেখকে নিয়ে সব থেকে বেশি যেই কমপ্লেইনটা ছিল মানুষের, সেটা হচ্ছে তার স্ট্রাইক রেট এবং স্ট্রাইক রোটেশনের যে ব্যাপারটা। এবারের বিপিএলে কিন্তু নাইম শেখ 140-এর উপরে স্ট্রাইক রেটে 500-র উপরে রান করেছেন এবং তার রানিং বিটুইন দ্য উইকেট বলেন বা তার যে ওই যে সিঙ্গেল ডাবলসের যে ব্যাপারটা, সবকিছুই আমরা দেখেছি নাইম শেখের ইমপ্রুভ হয়েছে। নাইম শেখকে কেমন দেখলেন আপনি? নাইম শেখ এমন একজন ক্রিকেটার যাকে বিরক্তিকর ক্রিকেটার বলা হতো একটা টাইমে, তার ভুল শট সিলেকশনের জন্য ম্যাক্সিমাম টাইম। তাকে অনেক সুযোগ দেওয়া হয়েছিল, তাকে নিয়ে যাওয়ারও প্ল্যান ছিল টি-20 ওয়ার্ল্ড কাপে, যেটা ওয়েস্ট ইন্ডিজে হলো, কিন্তু বারবার সে আমাদেরকে হতাশ করেছে। বাট একটা জিনিস কিন্তু আপনি দেখবেন, নাইম শেখকে যখন সে পারফর্ম করছিল এবার বিপিএলে, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার রহস্যটা কি। সে কিন্তু একটা কথা বলেছে যে ম্যাচ খেলার নিশ্চয়তা আমাকে আমার ক্যাপ্টেন দিয়েছে। মেহেদী মিরাজ বা তালহা জুবায়ের কোচ ছিলেন এবং আই এম ভেরি বিগ ফ্যান অফ তালহা জুবায়ের, বিকজ 2003 সালে ওয়ার্ল্ড কাপে ফার্স্ট সর্বকনিষ্ঠ পেস বোলার বাংলাদেশের যে খেলেছিল। সো তালহা জুবায়ের কিন্তু তাকে এই ইনশিওরটা দিয়েছিল উইথ মেহেদী মিরাজ যে না তুমি ম্যাচগুলো খেলবে, এবং ওইটার একটা আশ্বস্ত যখন একটা ক্রিকেটার হয় তখন কিন্তু দেখবেন যে সে মোটামুটি ভাবে নিজেকে গুছিয়ে নিতে পারে, যেটা নাইম শেখ করেছে। তার আগে নাইম শেখের ভালো পারফরমেন্স আর একটা বলবো, এনসিএল একটা হলো আমাদের ঘরোয়া টি-20 ক্রিকেটে, এখানে কিন্তু হি ইজ দ্য হাইয়েস্ট রান গেটার, রাইট। সো ওইখানে যেহেতু সে পারফর্ম করছে তার একটা কনফিডেন্স আছে। নাইম শেখ কিন্তু বরাবরই ইজ এ ভেরি গুড অ্যাডিশন, টি-20 ওয়ার্ল্ড কাপ দুটো খেলেছে এবং ছেলেটার আসলে হাতের, আমি যদি বলি যে শর্ট সিলেকশনও ভালো এবং কবজির জোরও আছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে নাইম শেখ যেটা হচ্ছে মিস্টেকস, প্রত্যেকটা ভুল করলে তো একটা ইয়া থাকে না, যে ধরেন আপনি যদি বাজে জিনিস খান, আমাদের ধর্মে কি আছে যে 40 দিনের একটা ইয়া থাকে। সো নাইম শেখেরও কেবল পারফরমেন্সটা ভালো করলো, সামনে আরো ক্রিকেট আছে, প্রিমিয়ার লিগ আছে, প্রিমিয়ার লিগ খেলুক, খেলার পরে আমার যেটা মনে হয় যে নাইম শেখকে আলটিমেটলি ডেফিনেটলি আমি পিক করতে পারি, বাট শুরুতেই না, যেহেতু আমাদের এখন একটা স্যাটেল টিম আছে, একটা গোল নিয়ে ডেফিনেটলি ফিল সিমেন্স আগাচ্ছেন। সো আমি জানি না আসলে ফিল সিমেন্স এর পরে বাংলাদেশে কে আসবেন, বাট হোপফুলি নাইম শেখকে আমরা পাইপলাইনে রাখতে পারি, আবার দেখবো অবশ্যই। আপনি বলছিলেন যে নাইম শেখ একটা নিশ্চয়তা পেয়েছিলেন তার অধিনায়ক এবং তার কোচের কাছ থেকে। নাইম শেখের অধিনায়ক ছিলেন মেহেদী হাসান মিরাজ এবং তিনি এবারে বিপিএল এর প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন, ব্যাটে বলে পারফর্ম করেছেন, টিমকে কোয়ালিফায়ারে নিয়ে এসেছেন এবং আপনি যে প্রশংসাটা করছিলেন যে প্লেয়ারদেরকে যে একটা নিশ্চয়তা দেয়া যে তুমি টিমে খেলছো, জাস্ট প্লে ইয়োর গেম, এই যে একটা ক্যাপ্টেন, দিস ইজ উই কল ক্যাপ্টেন, রাইট, যে প্লেয়ারকে ব্যাক করবে, তোমার যা কিছু হোক না কেন তোমাকে আমি ব্যাক করবো, তুমি তোমার খেলাটা খেলো, এইভাবেই বেসিক্যালি পারফরমেন্সটা বের হয়ে আসে। মেহেদী হাসান মিরাজ নিঃসন্দেহে ব্যাটে বলে পারফর্ম করে এবং ক্যাপ্টেন্সিতে পারফর্ম করেই তিনি সিরিজ সেরা পুরস্কারটা পেয়েছেন। এই মুহূর্তে বাংলাদেশ দল টি-20-র একজন অধিনায়ক সংকটে ভুগছে। আপনি জানেন যে নাজমুল হোসেন শান্ত টি-20 অধিনায়কত্ব করছেন না, ওয়েস্ট ইন্ডিজের স্ট্যান্ডিং ক্যাপ্টেন হিসেবে লিটন দাস 3টা ম্যাচে ক্যাপ্টেন্সি করছেন এবং তিনি খুব ভালো রেজাল্ট আমাদের এনে দিয়েছেন, আমরা হোয়াইট ওয়াশ করেছি। তারপরে লিটন কুমার দাসের ব্যাটে যে রানটা ছিল না টি-20 ইন্টারন্যাশনাল সার্কিটে, সেই জায়গা থেকে কি এখন মেহেদী হাসান মিরাজকে কি আপনি টি-20 দলের অধিনায়কত্বের দায়িত্বে দেখছেন, যেহেতু তিনি এবার ক্যাপ্টেন্সিটা ভালো করেছেন? আপনি লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপে কি মিরাজ ছিল দলে? না, ছিল না। সো যখন ইভেন আমি টি-20 দলে কখনোই মেহেদী হাসান মিরাজ কনসিস্টেন্ট ছিলেন না স্কোয়াডে।
টি-20 ক্রিকেট আমি যেটা বললাম ডিফারেন্ট বল গেম। এখানে টি-20 ক্রিকেট যদি বলেন যে সবচেয়ে বেশি বোঝে কে আমাদের ন্যাশনাল টিমে, সেটা আমি বলবো নিঃসন্দেহে সাকিব আল হাসান। ওনার এক্সপার্টিস, বিকজ উনি যে লেভেলের টুর্নামেন্ট খেলেছেন পুরো ওয়ার্ল্ড ওয়াইড, সো ওনার এক্সপার্টিসে কিন্তু সবসময় শেখ মাহাদি কিন্তু সবসময় আগে ছিল। এবং আমরা এশিয়া কাপের একটা ম্যাচও হেরেছিলাম যেখানে সাব্বির এবং মিরাজ ওপেনিং করেছিল, ওখানে কিন্তু অফ স্পিনিং এ মিরাজ ভালো করতে পারেনি। সো আমার মনে হয় না মিরাজকে আমরা বেসিক্যালি টি-20 টিমের জন্য ক্যাপ্টেন হিসেবে নিতে পারি। মিরাজ টেস্টটা করছে, সো টেস্টেই মনোযোগ হওয়া উচিত। এবং ওয়ানডেতে নাজমুল হাসান শান্ত যেহেতু ব্যাক করছে, সো টেস্টেও যদি নাজমুল ব্যাক করে সো ডেফিনেটলি গুড। বাট মিরাজকে এখন আমাদের প্রেশার লেস রাখতে হবে এই জন্যই, বিকজ আমি যেটা ফিল করি সাকিব আল হাসানের জায়গাটা যদি কেউ নিতে পারে এখন, সেটা মেহেদী হাসান মিরাজ একমাত্র আছেন। যেহেতু আগে সে ডাউন অর্ডার খেলতেন, এখন সাকিবের জায়গা হতে তাকে ব্যাট করানো হবে। এবং এই বিপিএল এ সে কিন্তু অনেক সময় ওপেনিংও খেলেছেন, অনেক সময় ওয়ান ডাউনে ব্যাট করেছেন ম্যাক্সিমাম। আমি একটা বলি যে উনি এবার বিপিএল এর 6টা ভিন্ন পজিশনে ব্যাট করেছেন, একদম ওপেনিং থেকে শুরু করে 7 নম্বর অবধি উনি ব্যাট করেছেন। অ্যান্ড সব থেকে বেশি উনি সফল হয়েছেন ওপেনিং পজিশনে। সেদিন আমি পড়ছিলাম যে প্রথম আলোতে সম্ভবত একটা ছাপা হয়েছিল, যে সেখানে তারা বলছেন যে মেহেদী হাসান মিরাজ যদি টি-20 স্কোয়াডে খেলতেন তাকে ওপেনার হিসেবেই ঢুকতে হবে, কারণ এই জায়গাটাতে হলো যে মিরাজ হলো সব থেকে বেশি এবার যেহেতু সফল হয়েছে, এবং এর আগেও আমরা মিরাজকে দেখেছি যে ওপেনিং পজিশনে ব্যাট করতে। সো আপনি বলছিলেন যে মেহেদী হাসান মিরাজকে আপনি শেখ মেহেদীর থেকে এগিয়ে রাখবেন। আমি যদি শুধু ব্যাটার মিরাজকে যদি বলি যে টপ অর্ডারে হয়তোবা তিনি ওপেনিং না হলেও ওয়ান ডাউন পজিশনের জন্য কি মেহেদী হাসান মিরাজকে বিবেচনা করা যেতে পারে কিনা? আমি যদি মনে করি যে আমরা বিবেচনা করতে পারি, বাট জিনিসটা হচ্ছে কি, একজন আমি যেটা বললাম যে সাইফ হাসানের কথা, সাইফ হাসান উইথ দ্য গ্রেট ফিট দেন মেহেদী হাসান মিরাজ, বিকজ আপনার কিন্তু লং টার্মে একজন ব্যাটসম্যান দরকার, ডিপেন্ডেবল ব্যাটসম্যান দরকার। মেহেদী মিরাজ কিন্তু 6টা পজিশনে খেললেও এটা কিন্তু তার স্টেবল মাইন্ডসেট কিন্তু না। একটা ওপেনার ক্রিকেটারকে যদি আপনি ধরেন তানজিদ হাসান তামিমকে যদি সেকেন্ড ডাউন থার্ড ডাউনে খেলান, এই জিনিসটা যেরকম হবে, মেহেদী হাসান মিরাজ কিন্তু মেহেদী হাসান মিরাজ ক্যান বি গুড ব্যাকআপ ফর দ্য শেখ মাহাদি অর নাসুম, যারা দলে এসে খেলতে পারবে। কিন্তু এখন টি-20 যে দলটা আছে, আমার মনে হয় না এই দলে ফিট মিরাজ হবেন। বাট মিরাজ ডেফিনেটলি, শেখ মাহাদি যদি না খেলেন, আমি যেটা বলবো মিরাজ অ্যাড করতে পারেন। বাট আমি পার্ট টাইম ওপেনারের আসলে পক্ষপাতি না। বাট কিছু ম্যাচ যেরকম আছে যে ধরেন আলটিমেটলি প্রতিপক্ষ বেস করেছে যাদের লেফট হ্যান্ড ব্যাটসম্যান বেশি। আমি যদি বলি যে অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড বা শ্রীলঙ্কার সাথে আমি খেলছি, শ্রীলঙ্কার লেফট হ্যান্ড ব্যাটসম্যান বেশি, ওইখানে আমি একটা ট্যাকটিক্যাল চেঞ্জ করে মিরাজকে হয়তো বা দলে আনলাম, এনে মিরাজকে আমি বোলিংও করালাম 2টা ওভার, ওকে দিয়ে ওপেনিংও আমি কিছু খেলালাম। সো সেইটা ঠিক আছে। বাট অ্যাজ এ পার্মানেন্ট পজিশন যদি বলেন, আমি লং রানের জন্য এখন আপাতত মিরাজকে টি-20তে চাচ্ছি না, বিকজ মিরাজকে এখন অনেক কিছু দেওয়ার আছে ওয়ানডে এবং আমাদের টেস্টে, বিকজ চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা সাকিবকে পাচ্ছি না। সো আমি যেটা চাবো যে সাকিবের জায়গাটা এখন যদি কেউ ধরার কেউ থাকে, হি ইজ দ্য রাইট গাই টু স্ক্যাপ দ্যাট পজিশন। ডেফিনেটলি। এবার একটু ভিন্ন পজিশন, অনেকক্ষণ মাঠের ক্রিকেট নিয়ে আলোচনা করলাম, পারফরমেন্স নিয়ে আলোচনা করলাম। এবার একটু বিপিএল এর আলটিমেট যেই জিনিসটা নিয়ে এবার সবচেয়ে বেশি কথা হচ্ছিল, পেমেন্ট ইস্যু এবং ফিক্সিং ইস্যু। এই দুইটা ইস্যু নিয়ে আমি আপনার কাছে জানতে চাবো। শুরুতে পেমেন্ট ইস্যুতে আসি, যে দুর্বার রাজশাহীর একটা ইনসিডেন্ট ঘটেছে, নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের, বিপিএল ইতিহাসের সব থেকে কালো অধ্যায়। এত বাজে সিচুয়েশন, মানে এত বাজে ঘটনা আমরা কখনোই ফেস করিনি বিপিএল ইতিহাসে। ফরচুন বরিশালকে নিয়ে একটা কথা শোনা যায় যে ফরচুন বরিশাল যে মালিক পক্ষ আছে সেটার সাথে বিসিবির যে বস, তাদের একটা খুব ভালো একটা পার্সোনাল একটা সম্পর্কের কারণে তিনি ফ্র্যাঞ্চাইজিটা পেয়েছেন। আমি জানি না এই ব্যাপারে আপনি কতটুকু জানেন এই ব্যাপারটা, বা এটাকে আমি গুজব বলি বা রিউমার বলি, এই রিউমারটা যদি সত্যি হয় সেটা আসলে কতটুকু অ্যাকসেপ্টেবল? যখন আমরা নতুন একটা দিন বদলের, তারুণ্যের উৎসবের, দেশ গড়ার, পৃথিবী বদলানোর যখন আমরা কথা বলছিলাম, যে স্লোগান নিয়ে আমরা বিপিএলটা শুরু করেছিলাম, সেই জায়গাতে এসে এই ধরনের কর্মকাণ্ডগুলো যেগুলো বিপিএলকে কলঙ্কিত করলো, বাংলাদেশ ক্রিকেটকে কলঙ্কিত করলো, জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন? সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এর আগেও বিপিএল হয়েছে, এর আগেও কিন্তু পেমেন্ট নিয়ে ইস্যু হচ্ছে, কিন্তু এগুলো মিডিয়ার সামনে আসেনি। এইবার যে ব্যাপারটা হচ্ছে যে আমি যেটা নিউজে পড়েছি যে রাজশাহীর যে মালিক আছেন দুরন্ত রাজশাহী, তার সাথে ফারুক আহমেদের একটা ভালো সম্পর্কের জন্যই কিন্তু সে দলটা পেয়েছেন। আমার কথা হচ্ছে যে আমি দল নিব, ডেফিনেটলি প্লেয়ারদেরকে আমি পেমেন্ট দিতে হবে। আমি যদি পেমেন্ট না দিতে পারি তাহলে সেটা ডেফিনেটলি একটা এনডিএ কিছু তো একটা সিগনেচার হয়েছে, যেটা হচ্ছে কিছু জিনিস তো মিডিয়ার সামনে আসার কথা না। যেরকম ওনার ওয়াইফের হাতে বল লেগেছে জন্য উনি থাইল্যান্ডে ট্রিটমেন্ট করতে নিয়ে গেছেন, উনি ফ্ল্যাট বিক্রি করছেন 3 কোটি টাকার, গুলশানে ফ্ল্যাট বিক্রি করে দিবেন,
হোটেলের থেকে বের করে দেওয়া হয়েছে টাকা দিতে না পারার জন্য। তার ড্রাইভাররা শুনছিলাম যে তার গাড়ির যে ড্রাইভার প্লেয়ারদের কিডব্যাক তিনি আটকে রেখেছেন, বাসের কিডব্যাক আটকে রেখেছে। সো এই জিনিসগুলো না আলটিমেটলি এটা নামটা খারাপ করবে বিপিএল এর, মানে উই আর অ্যাশেমড বিকজ এটা পুরা ইন্টারন্যাশনাল ক্রিকেট ফ্যাটার্নিটি যদি বলি, আগে যখন আমি বিপিএল শুরু হয় তখন বিপিএল ছিল ওয়ার্ল্ডের সেকেন্ড ক্রিকেট লিগ ফর আফটার দ্য আইপিএল, বাট এখন যেটা হচ্ছে বিপিএল হয়ে গেছে সবার লাস্টের দিকে। এই যে জিনিসটা হলো, এই জিনিসটা হলে কি হলো যে দেশের ভাবমূর্তি নষ্ট হলো। নাম্বার 2 হচ্ছে যে এখানে আপনি প্লেয়ারদের নিয়ে আসছেন, রায়ান বার্ল যে ওয়ান অফ দ্য লাইক ফাইনেস্ট ফাইন ফর জিম্বাবুয়ে, সেই ক্রিকেটার মিডিয়ার সামনে বলছে আমি এখন কি করবো, আদৌ কি আমি বাড়ি ফিরে যাব, আমার প্লেন টিকিট কি কাটা হবে কিনা। সো এই ধরনের জিনিসগুলো আসলেই আমার উচিত, এটা যদি বিসিবির অনারেবল প্রেসিডেন্টের যদি থাকেও পরিচিত, আমি বলবো যে এটা একটা কড়া শাস্তি আনা উচিত। এবং এরপরে যদি ফ্র্যাঞ্চাইজে টাকা না দিতে পারে, আমার কথা হচ্ছে বিসিবি ফ্র্যাঞ্চাইজটার দায়িত্ব নিক, কিন্তু এরকম আর কোনো মালিক না আসুক। এটা খুবই আনপ্রফেশনাল। বাট দেন এগেন আই লাইক টু থ্যাংক দ্য দুরন্ত রাশিয়া প্লেয়ার্স, স্পেশালি এনামুল হক বিজয় এবং তাসকিন আহমেদ, দ্য ওয়ে দে পারফর্ম দিস। বিজয়কে নিয়েও কিন্তু একটা গুজব আমরা শুনছিলাম যে বিজয় ফিক্সিং এর সাথে জড়িত, এবং একদিন আমরা এরকম শুনলাম যে সকালবেলা যে বিজয়ের দেশ ত্যাগে তার উপর নিষেধাজ্ঞা দিয়েছে, এবং বিকেল বেলায় আবার আমরা শুনলাম যে না, এই ধরনের নাকি কোনো ঘটনাই ঘটেনি। তার আগে বিজয়কে হুট করে রাজশাহী ম্যানেজমেন্ট ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে তাসকিন আহমেদকে ক্যাপ্টেন্সি এর আর্মব্যান্ডটা দিয়েছে। এই যে এই ব্যাপারগুলো, এই যে এই কি বলবো আনপ্রফেশনাল যে ব্যাপারগুলো হলো, একটা টুর্নামেন্টের মাঝখানে একটা টিমের ক্যাপ্টেনকে আপনি সরিয়ে দিচ্ছেন, তার কিছুদিন পরে শোনা যাচ্ছে যে এই প্লেয়ারটা ফিক্সিং এর সাথে জড়িত, তার দেশ থেকে নিষেধাজ্ঞা হয়েছে। এগুলো নিশ্চয়ই মাঠের এই বাইরের যে ব্যাপারগুলো নিশ্চয়ই একটা ক্রিকেটারকে মাঠের পারফরমেন্সে ইম্প্যাক্ট ফেলে নিশ্চয়ই। সো এই জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন? এটা হচ্ছে যে ডেফিনেটলি ম্যাচ ফিক্সিং এর কিছু জিনিস বা স্পট ফিক্সিং যদি কিছু জিনিস বলি, এটা এসেছে বিপিএল, এবং আমি এটা খুব স্ট্রিক্টলি বলবো যে বিসিবিকে এটা তদন্ত করার জন্য, তদারকি করার জন্য। বিকজ আপনি যদি একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট টুর্নামেন্ট চালান এবং সেই টুর্নামেন্টে যদি ফিক্সিং এর ব্যাপারটা আসে, তাহলে কিন্তু আপনি সেই আইসিসি স্বীকৃতিটা হারাতে পারেন। আর যখন আপনি স্বীকৃতি হারাবেন, তখন আপনার এই ক্রিকেট টুর্নামেন্টের কোনো ভ্যালুয়েশন থাকবে না, তখন এটা ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টই হবে। এখন ডেফিনেটলি কিছু কিছু জায়গায় আপনার অ্যাপ্রোচ করবে। এখন এত বেটিং কোম্পানি সাইটগুলো লিগ্যাল হয়েছে, এবং ডেফিনেটলি আপনার তারা সবসময়, যারা দুষ্ট লোক সবসময় অপেক্ষায় থাকে, সো এরকম আপনাকে অ্যাপ্রোচ করবেই। যেটা সাকিব আল হাসানকে অ্যাপ্রোচ করেছিল, সাকিব আল হাসান সেটাকে না করে দেওয়াতে সাকিব আল হাসান মেসেজ ডিলিট করতে কিন্তু 1 বছর সে নিষেধাজ্ঞা কাটিয়েছে। 2 বছর ছিল, 1 বছর তাকে কমানো হয়েছে সাকিব আল হাসানের মতো ক্রিকেটারকে। সো এখানে সাকিব যদি এটা করতে পারে, তাহলে আলটিমেটলি রাজশাহীর মালিককে ডেফিনেটলি, বা এখানে আনামূলক বিজয়কে ডেফিনেটলি যদি প্রুফ পায়, যদিও সেটা পরবর্তীতে আমি যেটা বললাম যে না, এরকম কোনো নিষেধাজ্ঞা আসেনি, বাট দেন এগেন যদি এরকম কোনো রিপোর্ট বা এরকম কোনো সন্দেহজনক কোনো অ্যাক্টিভিটিস ধরা পড়ে ম্যাচ সিনারিওতে, যেরকম আমারই কাছে এবার মনে হয়েছে বিপিএল এ কিছু কিছু ম্যাচের মিডলে যে 12 থেকে 14 ওভার ফাইনালেও মনে হলো যে কেন জানি ফিল্ডাররা গা ছেড়ে দিচ্ছে, কেন জানি বলগুলো হয়ে যাচ্ছে হোয়াইট, কেন জানি বলগুলো বাউন্স হচ্ছে, প্লেয়াররা শুয়ে পড়ছে। সো এখানে হতে পারে দিস ইজ নট ইন্টেনশনাল, আবার ইন্টেনশনাল হতে পারে, কিন্তু এইসব জিনিসগুলো আসলে বিসিবি তদারকি করা খুব শক্ত হাতে। স্পেশালি যখন আপনার এবারে বিপিএল যখন পুরো টুর্নামেন্টে এই জিনিসগুলো নিয়ে আলোচনা হচ্ছে, সন্দেহের একটা আমি কি বলবো, একটা দুর্গন্ধ একটা চারদিকে ছড়িয়ে গেছে, সেই জায়গায় ফাইনালের মতো একটা ম্যাচে এসে এই ধরনের বডি ল্যাঙ্গুয়েজ, এই ধরনের একটা টান টান উত্তেজনার ম্যাচে যে প্লেয়ারদের এই ধরনের বডি ল্যাঙ্গুয়েজ নিশ্চয়ই সন্দেহের উদ্রেক করে, এবং আমরা আশা করব যে বিসিবি জিনিসটা লুক আফটার করবে খুব কেয়ারফুলি। এবং এই ম্যাচটা নিয়ে আপনি যে বলছিলেন যে মাঝের ওভারগুলোতে যে বডি ল্যাঙ্গুয়েজ ক্রিকেটারদের, আমি কাল ফেসবুকে কমেন্ট পড়ছিলাম মানুষের, এবং বেশিরভাগ মানুষই কিন্তু এই ধরনের কথা বলছিল যে এই ম্যাচটাকে চিটাগাংকে ইচ্ছে করে ছেড়ে দিল বরিশালকে, বা চিটাগাংকে এই ম্যাচটা কোনো কারণে কি জিততে চায়নি, মানে ফেভারটা কি তারা বরিশালকে দিল কিনা, এই ধরনের কথাও কিন্তু আমরা শুনেছি। আমরা আশা করছি যে বিসিবি জিনিসটা সিরিয়াসলি লুক আফটার করবে, এবং আমরা আশা করব যে পরবর্তী এডিশনে আসলে এই ধরনের প্রবলেমগুলো বিসিবি ওভারকাম করবে। আরেকটা জিনিস আমি আপনার কাছে জানতে চাই যে এই যে বাংলাদেশ প্রিমিয়ার লিগকে অনেকেই বলছে যে বয়স্ক প্রিমিয়ার লিগ, বুড়া প্রিমিয়ার লিগ, অর্থাৎ যেসব প্লেয়াররা বয়স হয়ে গেছে, একদম ক্যারিয়ারে পড়ন্ত বেলা, যাতে ন্যাশনাল টিমে ঢোকার তেমন কোনো সম্ভাবনা নেই, সেই ধরনের ক্রিকেটাররা এখন বিপিএলে আসছেন। এটার জন্য অনেকেই দায়ী করছেন যে আইএল টি20, এসএ টি20কে দায়ী করছেন যে একটা কনফ্লিকশনের কারণেই আমাদের প্লেয়ার আমরা এখানে বেশি বেশি পাচ্ছি না। তার উপরে এবার যোগ হয়েছে যে পেমেন্ট ইস্যু, প্লেয়াররা ঠিকঠাক পেমেন্ট পাচ্ছেন না। ভবিষ্যৎটা কি দেখছেন আপনি বিপিএল এর? আদৌ কি বিপিএল কে এখান থেকে কি সামনে এগোবে, নাকি বিপিএল আরো পেছনের দিকে যাচ্ছে? সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আপনি পিএসএল দেখেন, পিএসএল এ ওদের
দলগুলোর নাম কি চেঞ্জ হয়েছে আপনি বলেন? আজ পর্যন্ত না, আমি সেই শুরু থেকে যে 6টা দল দেখছি, ওদের প্লেয়ারদের পেমেন্ট নিয়ে কোনো ইস্যু হয়েছে? কখনো শুনিনি। ওদের আম্পায়ার গুলা দেখেন, মাইকেল গফের মতো আম্পায়ার, যিনি বর্তমানে পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট আম্পায়ার গুলো পিএসএল এ যাচ্ছেন কেন? পেমেন্ট ক্লিয়ার, পেমেন্ট ইস্যু নিয়ে তাদের কোনো ঝামেলা নেই, প্লেয়ারদের চুক্তি থেকে শুরু করে প্ল্যানিং নিয়ে কোনো ঝামেলা নেই। ইভেন ফিল সিমন্স বাংলাদেশ টিমের হেড কোচ, সে নিজে বলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির পরে সে আর কন্টিনিউ করবে না, বিকজ সে পিএসএল এর দলে কোচিং করছে। তো আমার কথা হচ্ছে যে আপনি একটা ক্রিকেট লিগ নামালে সেটার আগে পরবর্তীতে মানে সবার আগে যেটা করতে হবে, লিগটা ফিক্সড করতে হবে, আমার আসলে ভিতটা গাঁটতে হবে। যেরকম ইন্ডিয়া থেকে আমাদের অফার এসেছিল যে যেরকম সাউথ আফ্রিকা টি-20 লিগগুলো হচ্ছে, ইন্ডিয়া আমাদের ফ্র্যাঞ্চাইজ গুলো কিনে নিয়ে ইন্ডিয়া আয়োজন করবে, কিন্তু সেটা বিসিবি চায়নি, কারণ সেটা টাকা দেশের বাইরে চলে যাবে। ঠিক আছে, উইচ ইজ অ্যাপ্রিসিয়েটেবল, আমি অ্যাপ্রিসিয়েট করবো সবসময় যে জিনিসগুলো। কিন্তু আমি যদি বিপিএলটাকে ওয়ার্ল্ড টুর্নামেন্টের একদম করায় দাঁড় করতে, যেখানে পিএসএল আমাদের পরে শুরু করলো, দুবাই থেকে তারা শুরু করে, তারা এখন পিএসএল ওয়ার্ল্ডের নিজেদের দেশে তারা আয়োজন করছে, এবং এবার কিন্তু পিএসএল আইপিএল সাথে সাথে হচ্ছে, এবার টাইটেল লড়াবে। কিন্তু প্লেয়ার কিন্তু দেখেন, অনেক প্লেয়াররা কিন্তু পিএসএল খেলছে, অনেক প্লেয়াররা আইপিএল খেলবে। সো পাকিস্তানের মতো দেশ যারা আমাদের থেকে জিডিপি দুর্বল, তারা যদি এত সুন্দর একটা সিস্টেম করতে পারে, পেমেন্ট নিয়ে কোনো ইস্যু হচ্ছে না, তাদের প্লেয়াররা ঠিকমতো কমিউনিকেশন পাচ্ছে, ফান্ড পাচ্ছে, সবকিছু প্ল্যান হচ্ছে। কারণ আপনি যদি ধরেন বিপিএল এর এই বিপিএলটা হয়েছে, নেক্সট বিপিএল কবে হবে, সেই 6 মাস আগে থেকে তো আপনার প্রস্তুতি নিতে হবে। আপনাকে টিম ওনার খুঁজতে হবে, যে না টিম ওনাররা আমি খুঁজেছি, এইরা হচ্ছে বেস্ট ওনার, এদের কাছে টাকা পয়সা পেমেন্টে কোনো ঝামেলা হবে না। বা বিসিবি যদি আমার কথা দল কমিয়ে দিয়ে 4টা-5টা দলে করুক, বাট একটা সিম্পল ওয়েতে করুক, বা বাইরের ইনভেস্টর যদি আসতে চায় সেটাও বাইরের স্পন্সরশিপ নিয়ে আসুক। কিন্তু আমার যেটা কথা হচ্ছে যে আগে এই জায়গাটা যদি আমরা ঠিক না করতে পারি, ম্যানেজমেন্টের জায়গাটা, বিপিএল এর স্ট্রাকচারটা যদি বলি আমি, আমার ফাউন্ডেশনটা যদি ঠিক না হয়, আপনি কখনোই আস্তে আস্তে আরো হারিয়ে যাবে। বিকজ আপনি সাউথ আফ্রিকান ক্রিকেট লিগ দেখেন, তাদের পেমেন্ট নিয়ে, এবং তারা ভেরি ক্লিয়ার তারা বছরে কি করবে। আইপিএল ইজ দ্য ফাদার, আমি বলবো ওর ফাদার মাদার সবই বলবো, যে টপ র্যাঙ্ক তারা আছে। পিএসএল তারা ঠিক মতো করছে, দুবাইয়ের আপনার ক্রিকেট লিগ হচ্ছে, এটাতেও তারা আছে। এদিকে অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ হচ্ছে, তাদেরও আছে। শ্রীলঙ্কার মতো জায়গায় সেখানেও পেমেন্টে আমরা কোনো ইস্যু শুনছি না। সো আমাদের যদি এই পেমেন্টের জায়গা বলি, আমাদের যদি দলের স্ট্রাকচারের জায়গা বলি, আর এই প্লেয়াররা কেন আসবে, আপনাকে আলটিমেটলি ফ্র্যাঙ্কলি বলি যে এখানে জেসন রয় এসে মাত্র 2টা ম্যাচ খেলে দিয়ে গেল। এখানে সকালবেলা ফ্লাইটে অ্যান্ড্রে রাসেল, টিম ডেভিড নেমে সন্ধ্যার সময় ম্যাচ নামতে চায়। এটা কি পাড়ার ক্রিকেট লিগ ভাই? মানে ইজ দিস জোক? সো এইভাবে যদি আমাদের ক্রিকেট লিগটা হয়, এবং দিস ইজ সামথিং ভেরি, মানে আমি যে বলবো ফানি, এবং ইটস ভেরি ডিসরেসপেক্টিং ফর আস। সো আমার কথা হচ্ছে যে প্লেয়ারদের যদি আমাদের খেলাতে হয়, ফাউন্ডেশনটা ঠিক করে, আমাদের ওইভাবে প্ল্যান করে, আগে আমাদের গভর্নিং বডি ঠিক করে ওইভাবে আগানো উচিত। যদি সাপোর্ট দরকার হয়, আমি সবসময় বলি যে ক্রিকেটের সাথে আমি আছি, ক্রিকেটের সাথে আমরা বিসিএস এ আছি, ক্রিকেটের সাথে আমি পার্সোনালি অনেক 2013 সাল থেকে যখন বিসিএস ফাউন্ডেশন আছি, সো আমরাও হেল্প করতে রাজি আছি। আমাদেরকে ডাকুক বিসিবি, বসি, আমরা প্ল্যান করি। প্ল্যান করলে সবার সাথে বসে যদি প্ল্যান করতে পারে, ডেফিনেটলি একটা ফাউন্ডেশনটা আমরা ঠিক করতে পারলে ডেফিনেটলি আমাদের লিগটা আমরা ভালো করতে পারবো। বিকজ দিস ইজ দ্য ফাইনাল টাইম, বিকজ মিস্টেক্স একবার হয়েছে, সেকেন্ড টাইম যদি সেম মিস্টেক্স হয়, তাহলে সেটা হচ্ছে আপনার চয়েস, দ্যাটস নট এ মিস্টেক। ওকে, নিঃসন্দেহে ইসমাইল ভাই, অনেকক্ষণ আপনার সাথে ক্রিকেট নিয়ে আলাপ হলো, ক্রিকেটের বাইরে অনেক বিষয় নিয়ে আলাপ হলো, নিশ্চয়ই আমাদের আরো অনেক অনেক আলোচনা হবে। বাট আজকে আমাদের সময় একেবারেই একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, যার কারণে আমার আজকে এখানেই শেষ করতে হচ্ছে। শেষ করার আগে যদি আপনি ক্রিকেট ভক্তদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন, জিডি স্পোর্টসের দর্শকরা আপনার কাছে কিছু শুনতে চায়। একটা কথা বলবো যে জিডি স্পোর্টস একটা স্পোর্টস পেজ, যেখানে আমি অনেকগুলো স্পোর্টস পেজই দেখেছি। সো অ্যাক্টিভ পেজের মধ্যে একটা, যে আলটিমেটলি আপনারা যদি কোনো নিউজ চান, যেরকম আজকে একটা ফানি এক্সপিরিয়েন্স বলবো, যে পিটার ফুলারের একটা ফেসবুক পোস্ট যেটা দেখেছি, এটা আমার খুব ভালো লেগেছে। সো এই টাইপের ডিফারেন্ট কিছু জিডি স্পোর্টস সবসময় করে। আর ডেফিনেটলি আপনারা যদি এই টাইপের আরো শো চান, ডিসকাশন চান, ক্রিকেটের টপিক নিয়ে যদি আরো বেশি শুনতে চান, দেন ডেফিনেটলি আপনারা এই প্রোগ্রামের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এবং ক্রিকেট নিয়ে যদি কিছু জানতে চান, ডেফিনেটলি আপনারা জিডি স্পোর্টসের সাথে থাকবেন। আর লাস্ট কথা হচ্ছে, ক্রিকেটটাকে সাপোর্ট করুন, প্লেয়ারদের সাপোর্ট করুন। আমি যেটা বলবো যে সাকিব আল হাসান আমরা মিস করব, মাশরাফিকে আমরা মিস করি, সাকিব আল হাসানকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মিস করবো, সো তামিমকে আমরা মিস করব। বাংলাদেশের ক্রিকেটের সাথে আমরা থাকি, বিকজ এইবার যে নতুন উদ্যমে তরুণ প্রজন্মের সাথে আমরা নতুন দেশ গড়ার যে অঙ্গীকার করেছি, এই অঙ্গীকার মাথায় রেখেই ক্রিকেটের সাথে থেকে দেশটাকে ভালোবেসে দলটাকে আমরা সাপোর্ট করি, যে রেজাল্টই হোক না কেন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। থ্যাংক ইউ ভাইয়া।
দর্শক, এতক্ষণ কথা বলছিলাম বিসিএস এর অন্যতম সদস্য ইসমাইল হোসেনের সাথে। ইসমাইল ভাই শেষের দিকে বলছিলেন যে আমরা যেন বিভক্ত না হয়ে যাই, বাংলাদেশের ক্রিকেটকে সাপোর্ট করি। সাকিবিয়ান, তামিমিয়ান, মাশরাফিয়ান, এই যে ইয়ান বিয়ান যে টার্মগুলো আছে, এগুলো থেকে বের হয়ে আমরা বাংলাদেশি হয়ে উঠি, তাতেই আমাদের বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাবে, আমাদের বাংলাদেশের সংস্কৃতিটা এগিয়ে যাবে। দর্শক, বিপিএল শেষ হয়েছে খুব চমৎকারভাবে, যেভাবে শুরু হয়েছিল এবং যেভাবে শেষ হয়েছে, আমরা আশা করতেই পারি পরের বছর আরো সুন্দর করে আরো গোছালো একটা বিপিএল আমরা দেখতে পাবো। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, বাংলাদেশ দল কিছুদিনের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়বে। আপনারা বাংলাদেশ দলকে সাপোর্ট করবেন, ক্রিকেটারদের সাথে থাকবেন, জিডি স্পোর্টসের সাথে থাকবেন এবং সুস্থ মানুষের সাথে থাকবেন। সাইনিং অফ।